আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের খুবই পরিচিত, আমরা অনেক ওয়ার্ডে বা ক্লাসে সবসময় শুনে থাকি থ্যালাসেমিয়া সিনড্রোম। তো থ্যালাসেমিয়া সিনড্রোমটা কি? থ্যালাসেমিয়া সিনড্রোমটা হচ্ছে একটা ইনহেরিটেড ডিসঅর্ডার, যেটা হচ্ছে জন্মগত বা ফ্যামিলি হিস্ট্রির সাথে সম্পর্কিত, এবং যেখানে আমার কি থাকে যে হিমোগ্লোবিন, আমার যে চেইনগুলো থাকে সেটা হচ্ছে নর্মাল থাকে। এবং এই হিমোগ্লোবিন চেনের যেটা হয় যে হিমোগ্লোবিন চেনে আমার দুইটা জিনিস থাকে, আলফা চেইন অ্যান্ড বিটা চেইন। এই আলফা এবং বিটা চেইনগুলো কি হয়, অনেক কম পরিমাণে প্রডিউসড হয়, অথবা এমন থাকতে পারে যে হয় আলফা চেইন অথবা বিটা চেইন যে কোনো একটা অ্যাবসেন্টও থাকতে পারে, বা এমন হতে পারে যে আলফা চেইন কম পরিমাণে প্রডিউস হচ্ছে অথবা অ্যাবসেন্ট, অথবা বিটা চেইন কম পরিমাণে প্রডিউস হচ্ছে অথবা অ্যাবসেন্ট। সো এখানে আছে যে অর্থাৎ গ্লোবিন চেইন আলফা আর বিটা চেইন কম প্রডিউসড হয়, আবার মাঝে মাঝে অ্যাবসেন্টও থাকতে পারে। কিন্তু যে গ্লোবিন চেইনগুলো প্রডিউসড হবে বা আমার যে গ্লোবিন চেইনগুলো ইনট্যাক্ট থাকবে সেটা আবার স্ট্রাকচারাল নর্মাল থাকবে। সো টাইপস কি থ্যালাসেমিয়ার টাইপস? মেজর যে টাইপসগুলো সেটা হচ্ছে নর্মালি থ্যালাসেমিয়াকে আমাদের ভাগ করা হয় দুইটা ভাগে। একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া আর একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। এখন আলফা থ্যালাসেমিয়াটা হচ্ছে আলফা চেইন কম প্রডিউসড হবে অথবা অ্যাবসেন্ট থাকতে পারে, আর বিটা থ্যালাসেমিয়া বিটা চেইন কম প্রডিউসড হবে অথবা অ্যাবসেন্ট থাকতে হবে। সো আমাদের এই থ্যালাসেমিয়া পড়তে হলে আমাদের আগের কিছু ফিজিওলজির অংশ জেনে নেওয়া উচিত। তো এখন হচ্ছে প্রথমে আমাদের হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনটা কি দিয়ে তৈরি হয়? হিমোগ্লোবিনটা তৈরি হয় দুইটা পোর্শন দিয়ে, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন পোর্শন। তো হিমে চারটা জিনিস থাকে, সেটা হচ্ছে আয়রন, এবং গ্লোবিন এটাতেও চারটা চেইন থাকে, তা হচ্ছে দুইটা আলফা চেইন এবং দুইটা বিটা চেইন। যদি এই আলফা চেইন অথবা বিটা চেইনের প্রোডাকশন কম হয় অথবা অ্যাবসেন্ট থাকে, সেইটাই হচ্ছে থ্যালাসেমিয়া, যেটা আমরা একটু আগেও বলেছি। এখন আমাদের জানতে হবে যে আমাদের এই হিমোগ্লোবিনটা কোন লাইফে কীরকম থাকতে পারে। সো আমরা যখন এমব্রায়োনিক লাইফে থাকি তখন এই হিমোগ্লোবিনটা থাকে হচ্ছে হিমোগ্লোবিন গাওয়ার 1, গাওয়ার 2 অ্যান্ড হিমোগ্লোবিন পোর্টল্যান্ড। কিন্তু যখন ফিটাল লাইফে চলে যাই সেক্ষেত্রে আমাদের এটা থাকে হিমোগ্লোবিন এফ হিসেবে। ফিটাল লাইফের পরে এই হিমোগ্লোবিনটা আমরা হিমোগ্লোবিন এ এবং হিমোগ্লোবিন A2 হিসেবে পাই, যেখানে হিমোগ্লোবিন এটা হচ্ছে আমার 98% থাকে, কিন্তু হিমোগ্লোবিন A2টা হচ্ছে 2% থাকে। সো আমার মেইন কাজই হিমোগ্লোবিন এ নিয়ে। সো আমরা আবার এটাও জানি যে অ্যাবনর্মাল এবং নর্মাল হিমোগ্লোবিনও আমাদের আছে, যেটা আমরা ফিজিওলজিতে ফার্স্ট ইয়ারে পড়ে এসেছি। সো নর্মাল হিমোগ্লোবিনের মধ্যে আমরা হিমোগ্লোবিন এ পাই। সো হিমোগ্লোবিন এর কথাও যদি আমরা চিন্তা করি তাহলে অবশ্যই এটাকে ভাঙলে হিম পাবো এবং গ্লোবিন পাবো, এবং গ্লোবিনে আমরা দুইটা আলফা চেইন এবং দুইটা বিটা চেইন পাবো। সো এটা চিন্তা করলে যে দুইটা আলফা অথবা দুইটা বিটার চেইনের মধ্যে একটাতেই যদি কোনো ডিফেক্ট কম প্রডিউসড হয় অথবা যদি অ্যাবসেন্টে থাকে, সেই ক্ষেত্রে এটা থ্যালাসেমিয়া সিনড্রোমের দিকে চলে যায়। এখন থ্যালাসেমিয়া সিনড্রোম বোঝার জন্য আমাদের এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে আমাদের আরবিসি প্রোডাকশন বা ইরেথ্রোপয়েসিস, যে আরবিসি তৈরি হওয়ার যে প্রক্রিয়া সেটাকে আমরা কি বলি? ইরেথ্রোপয়েসিস। সো এই ইরেথ্রোপয়েসিসটা কোন সময় বা কোন টাইমে কোথা থেকে আমরা পাই, বা আরবিসিটা কোথা থেকে আমরা হচ্ছে ডেভেলপমেন্টটা হয়, সেটা হচ্ছে যখন আমাদের ইন্টারইউটেরিন লাইফে থাকে বা এমব্রায়োনিক, তখন হচ্ছে 3 উইকস থেকে 3 মান্থ পর্যন্ত ইয়ক স্যাক থেকে হচ্ছে আমরা পাই, এবং 3 মান্থ থেকে 5th মান্থ পর্যন্ত লিভার এবং স্প্লিন থেকে, এবং 5th মান্থ থেকে একদম বার্থ পর্যন্ত রেড বোন ম্যারো থেকে পাই। বার্থ থেকে জন্ম হওয়ার পর থেকে এবং 20 বছর পর্যন্ত আমরা হচ্ছে এটা রেড বোন ম্যারো এবং হচ্ছে লং বোনস থেকে পাই, এবং 20 বছরের পরে আমরা রেড বোন ম্যারো অফ দ্য ভার্টেব্রা, রিবস, বোনস অফ দ্য স্কাল অ্যান্ড পেলভিস এবং আদার্স যত লং বোনসগুলো আছে, হিউমেরাস, এগুলো থেকেও হচ্ছে আমরা পাই। ইরেথ্রোপয়েসিসের কথাটা এই জন্যই আসলো, যখন আমরা প্যাথোজেনেসিস পড়বো থ্যালাসেমিয়া তখন আমাদের ইরেথ্রোপয়েসিসটা সম্পর্কে একটু ধারণা রাখাটা ভালো, নয়তো আমাদের বুঝতে অসুবিধা হবে। এরপরে আমরা এখন পড়ব যে থ্যালাসেমিয়ার প্যাথোজেনেসিস। মেইনলি আজকে আমাদের টপিকটাই হচ্ছে প্যাথোজেনেসিস সম্পর্কে জানা। তো যদি চিন্তা করি, আমরা প্রথমেই সংজ্ঞাতে পড়লাম যে অ্যাবসেন্স অফ বিটা চেইন অথবা বিটা চেইনের প্রোডাকশন কম হবে। সো প্যাথোজেনেসিসের প্রথমে আমরা দেখছি যে বিটা চেইনের অ্যাবসেন্স। যখন বিটা চেইন অ্যাবসেন্স থাকলো তখন কি হবে? এই যে ওর আলফা চেইনগুলো যে থাকে ওরা কি করবে? অ্যাগ্রিগেট হবে। ওরা অ্যাগ্রিগেট হয়ে ওরা তো রাগ করে ফেলবে যে না আমার বিটা চেইন নাই কেন, তখন ওরা অ্যাগ্রিগেট হয়ে কী তৈরি করবে? একটা অ্যাবনর্মাল আরবিসি প্রোডাকশন করবে। এখন অ্যাবনর্মাল আরবিসি তো অনেকগুলো তারা প্রোডাকশন করে ফেললো, তাহলে এই অ্যাবনর্মাল আরবিসিগুলোর কিছু অংশ, মোস্ট অফ মানে অনেক বেশি পরিমাণে আরবিসিটা হচ্ছে বোন ম্যারোতে চলে যায়, এবং বোন ম্যারোতে কী হয়? আরবিসিগুলো ডিস্ট্রয় হয়ে যায় বা ড্রাই হয়ে যায়, এবং
কিছু আরবিসি খুবই সামান্য পরিমাণে আরবিসি কী করে সার্কুলেশনে চলে আসে। সো এখানে লেখা আছে মোস্ট অফ দ্য অ্যাবনর্মাল আরবিসি ডাই ইন দ্য বোন ম্যারো, যেটা হচ্ছে আমার ইনএফেক্টিভ ইরেথ্রোপয়েসিসের। তার মানে আরবিসিটা ঠিকমতো প্রোডাকশন হচ্ছে না। ইরেথ্রোপয়েসিস মানে হচ্ছে আরবিসি প্রোডাকশন হওয়া, ইনএফেক্টিভ ইরেথ্রোপয়েসিস মানে হচ্ছে আরবিসি ঠিকমতো প্রোডাকশন হচ্ছে না। মানে বোন ম্যারোর যে ম্যাক্রোফেজগুলো থাকে ওই ম্যাক্রোফেজগুলো এই অ্যাবনর্মাল আরবিসিগুলোকে ডিস্ট্রয় করে ফেলে। সো আমাদের ইরেথ্রোপয়েসিস ঠিকমতো হয় না এবং আরবিসিও কমে যায়, হিমোগ্লোবিনও কমে যায়। তার মানে কি অ্যাবনর্মাল হিমোগ্লোবিন তৈরি হচ্ছে, হিম এবং গ্লোবিন দুটোই আলাদা হয়ে যাচ্ছে। হিম থেকে কি হচ্ছে আমার আয়রনটা বের হয়ে যাচ্ছে। তার মানে এই যে আমার আয়রন সেটা হচ্ছে শরীরে জমা হয়ে সিস্টেমিক আয়রন ওভারলোড হয়ে যাচ্ছে। এই আয়রনটা তো আমার ছিল হিমোগ্লোবিন তৈরির জন্য, এখন আমার তো ইনএফেক্টিভ ইরেথ্রোপয়েসিস হচ্ছে, তার মানে আমার ঠিকমতো আরবিসি প্রোডাকশন হচ্ছে না। তার মানে হিমোগ্লোবিনও তৈরি হলো না, অ্যাবনর্মাল হিমোগ্লোবিন তৈরি হলো। তাহলে আয়রনগুলো কোথায় যাবে? আয়রনগুলোতে একটা যাওয়ার জায়গা থাকতে হবে। সো আমার আয়রনগুলো কী হয় সিস্টেমিক সার্কুলেশনে চলে আসে বা সিস্টেমিক আয়রন ওভারলোড হয়। এছাড়াও আমি মুখে খাবার দাবার খাচ্ছি 3 বেলা, সো ওখানেও আমার কিছু আয়রন থাকে। সো ওই সব আয়রন মিলে একসাথে আয়রন ওভারলোড হয়ে যায় এবং আয়রন ওভারলোড হয়ে আমার কি হবে অর্গানে জমা হয়ে মাল্টি অর্গান ফেলিওর হতে পারে ইন কেস অফ থ্যালাসেমিয়া। এখন আয়রন বিভিন্ন অর্গানে জমা হয়ে যে কমপ্লিকেশনসগুলো ডেভেলপ করে সেই প্রবলেমটার নাম কি, সেটাকে আমরা বলি হিমোসিডারোসিস। তাহলে এটা গেল আমার আয়রন রিলেটেড বা এক্সট্রা যে মোস্ট অফ দ্য অ্যাবনর্মাল আরবিসি বোন ম্যারোতে গিয়ে কী করলো সেইটুক। এখন আমার তখন প্রশ্ন জাগবে যে তাহলে কিছু আরবিসি তো আমার সার্কুলেশন গেল, তারা কী করলো? সার্কুলেশনে যাওয়ার পর এই কিছু আরবিসি, সামান্য পরিমাণে আরবিসি আমার যেটা সার্কুলেশনে চলে আসে, তারা কি করে, তারা অ্যানিমিয়া এবং হচ্ছে টিস্যু অ্যানোক্সিয়া করে ফেলে। দ্যাট মিনস বাচ্চাটা খুবই লেথার্জিক থাকবে, খুবই ইনঅ্যাক্টিভ থাকবে, একদমই প্লেফুল থাকবে না এবং বাচ্চাটা টায়ার্ড ফিল করবে। সো তখন কী হয়, অবশ্যই বাচ্চার বাবা মারা তাকে কোনো পিডিয়াট্রিশিয়ান বা কোথাও নিয়ে যায় যে বাচ্চার তো হিমোগ্লোবিন কমে গেল, তো সেটা ফাইন্ড আউট না করেই তখন অনেক ক্ষেত্রে বা গ্রামের দিকে বা যেখানেই হোক ওখানে তাদেরকে ব্লাড ট্রান্সফিউশন করা হয়। সো ব্লাড ট্রান্সফিউশন করলে কি হবে, তখন ব্লাড ট্রান্সফিউশনের কারণে আরও যে আয়রনগুলো বা ওখান থেকে যে আরবিসি প্রডিউসড হচ্ছে ওই আয়রনগুলো আমাদের সিস্টেমিক সার্কুলেশনে চলে আসে বা আয়রন ওভারলোড হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এই অ্যানিমিয়া এবং টিস্যু অ্যানেক্সিয়া যখন হবে তখন বাচ্চা আমার লেথার্জিক থাকবে। তখন যেটা হবে এই অ্যাবনর্মাল আরবিসিগুলা কি করবে, আমাদের বডি তখন বলবে যে আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে স্প্লিনে যাও, দেখো স্প্লিনে গিয়ে দেখে ডিস্ট্রয় করতে পারো কিনা। সো স্প্লিন কী করে অ্যাবনর্মাল আরবিসিগুলোকে হচ্ছে নিয়ে যায় এবং সে কী করে এই অ্যাবনর্মাল আরবিসিগুলোকে ডিস্ট্রয় করার চেষ্টা করে। এখন অ্যাবনর্মাল আরবিসির সংখ্যা তো অনেক, এই স্প্লিন তো একটা ছোট অর্গান, এই স্প্লিনে এটা কি হয় একদম অনেকগুলো আরবিসি আস্তে আস্তে ওখানে গিয়ে ডিপোজিট হতে হতে এই স্প্লিনটা কী হবে ওখানে, যে সে তো চেষ্টা করবে এটাকে ডিস্ট্রয় করার, তো সে এক সময় চেষ্টা করতে করতে স্প্লিনোমেগালি হয়ে যাবে। তো স্প্লিনোমেগালি হওয়ার পরে এই অ্যানিমিয়া এবং টিস্যু অ্যানোক্সিয়ার জন্য কি হয় যে ইনক্রিজ বোন ম্যারোটাতে কী করে যে সে বোন ম্যারোকে বারবার স্টিমুলেশন দিতে থাকে যে আমার অ্যাবনর্মাল আরবিসি কিছু আছে, এদেরকে তুমি হচ্ছে মানে অ্যাটলিস্ট ইরেথ্রোপয়েসিসের জন্য বা বোন ম্যারো এটা আরবিসি তৈরি করার জন্য হেল্প করো বা ইনক্রিজ ইরেথ্রোপয়েসিস ইন দ্য বোন ম্যারো। তো বোন ম্যারো হচ্ছে বারবার এত স্টিমুলাস দিতে থাকে বোন ম্যারোকে। সো একটা সময় কী হয় যে বোন ম্যারো এক্সপ্যানশন হয়ে যায় এবং কি হয় স্কেলেটাল ডিফর্মিটি হয়। তার মানে ফ্ল্যাট বোন, স্কাল ফেস, এই জিনিসগুলোতে হচ্ছে আমার আর ডিফর্মিটি হবে। কারণ আমরা জানি কিছু সময় বোন ম্যারোটা হচ্ছে লং বোন থেকে আসে, বাট আলটিমেটলি কিন্তু ফ্ল্যাট বোন থেকেই বেশি বোন ম্যারোটা আমরা পাই। তারপরে বোন ম্যারো আবার কী করে যে ঠিক আছে ওর কাজ করার পরে এটা হচ্ছে দেন অ্যাগেইন আবার কি করে লিভারকে সে সংকেত পাঠায় যে না আমার কিছু অ্যাবনর্মাল আরবিসি আছে, এগুলোকে হচ্ছে আমার কী করবে ইলেকট্রোপয়েসিস বা এগুলোকে আমার হচ্ছে ইলেকট্রোপয়েসিসের মাধ্যমে ম্যাচিউর আরবিসি করতে হবে। সো ওখানে আবার সিগন্যাল পাঠাতে থাকে। সো কী হয় লিভারেও হচ্ছে অ্যাগেইন এক্সট্রামেডুলারি ইলেকট্রোপয়েসিস ইন দ্য লিভার এবং সেখানেও কী হয় হেপাটোমেগালি হয়ে যায়। সো ইন অল প্যাথোজেনেসিস আমাদের হচ্ছে আমরা কি দেখলাম যে আমাদের হেপাটোমেগালি হচ্ছে, আয়রন ডিপোজিশন হচ্ছে, আয়রন ওভারলোড হচ্ছে, স্প্লিনোমেগালি হচ্ছে এবং বোন ম্যারো এক্সপ্যানশন হয়ে ফ্ল্যাট বোনগুলোকেও হচ্ছে আমার ইনভলভ করতেছে, যার কোনো স্কেলেটাল ডিফর্মিটি হচ্ছে। এই জন্য থ্যালাসেমিয়াতে আমরা হচ্ছে ফ্রন্টাল বোজিং এবং আরও অনেক স্কেলেটাল ডিফর্মিটিস পেয়ে থাকি। সো আজকের টপিক হচ্ছে আমাদের এই থ্যালাসেমিয়ার প্যাথোজেনেসিস পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা থ্যালাসেমিয়ার বাকি টপিক নিয়ে
নিয়ে আলোচনা করব। সো আজকের জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সায়েন্স রিজম অনলাইন মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে থ্যাংক ইউ।